হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এজাজ শাহরিয়ার। আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ব্র্যান্ড নিউ শো ক্যারিয়ার টক উইথ কর্পোরেট প্র্যাকটিশনার্স। এই শোটি প্রত্যেক থার্সডে রাত 9টার সময় ইন অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং আমার নিজের চ্যানেলে এটা ব্রডকাস্ট হবে। আপনারা যারা নতুন ক্যারিয়ারে জয়েন করছেন বা ক্যারিয়ার শুরু করেছেন, এডুকেশন করেছেন, তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে চান, বিল্ড করতে চান, তারা আমাদের শোতে যে সকল প্র্যাকটিশনার্সরা আসেন, অর্থাৎ আমাদের যে গেস্টরা আসেন, তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। তো দর্শক, এখনো পর্যন্ত যদি আমাদের শোতে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটি এবং বেল বাটনে প্রেস করবেন, সো দ্যাট ওয়েন আ নিউ এপিসোড কামস আউট ইউ গেট টু নো অ্যাবাউট ইট। এবং আমাদের শো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদেরকে ফিডব্যাক জানাবেন। তো আজকে আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। আমাদের মাঝখানে দুজন অতিথি রয়েছেন উপস্থিত, এবং যেটা হচ্ছে আজকের টপিক অপারেশনাল ব্যাংকিং। তো অপারেশনাল ব্যাংকিং সেক্টরে যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট রয়েছেন বা যারা ক্যারিয়ার স্টার্ট করেছেন, আজকের এপিসোডটা তাদের জন্য। তো আমি প্রথম আমাদের যিনি গেস্ট রয়েছেন তার ব্যাপারে ইন্ট্রোডাকশনটা আমি দিচ্ছি। এমডি রেজাউল ইসলাম সোহেল। তার 23 বছরের ব্যাংকিং এক্সপিরিয়েন্স রয়েছে, এর মধ্যে 7 বছরের হচ্ছে আইটি এক্সপিরিয়েন্স এবং 16 বছরের ব্যাংকিং এক্সপিরিয়েন্স ইন এটিএম অ্যান্ড ডেবিট কার্ড ডিভিশন। তিনি বর্তমানে চাকরি করছেন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইন আ প্রাইভেট লোকাল ব্যাংক। আমাদের দ্বিতীয় বক্তা যিনি রয়েছেন তিনি এএনএম ওয়াহিদ হোসেন, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ ম্যানেজার ইন ট্রেড অপারেশনস in a multinational bank operating in Bangladesh, having excellent experience in leading local and multinational banking operations in Bangladesh, especially in foreign trade. He started his career with large local companies in the field of human resource department. Mr. Wahid is also keynote presenter in career counseling program held in University of Chittagong. তো দর্শক, আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের দুজন গেস্টদেরকে। আমি আমার পর্বের প্রথম যে প্রশ্নটি সেটা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছিল রেজাউল ভাইয়ের কাছে। রেজাউল ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি আইটি ইন্ডাস্ট্রিতে ছিলেন, আইটি ইন্ডাস্ট্রি থেকে আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং বেশ অনেক বছর ধরে, 16 বছরের আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটার বিষয়ে যদি আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। ধন্যবাদ এজাজ শাহরিয়ার। শুরুতে আপনাকে আমি থ্যাংক ইউ জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। তো আমার আইটি ক্যারিয়ার কিন্তু এখনো আইটি ক্যারিয়ারই চলছে। তার কারণ হলো, এখন আপনি জানেন যে এখন সব জায়গায় আইটির এনাবলড সার্ভিস গুলা সব জায়গায় চলে। এখন ব্যাংকিং ও তার ব্যতিক্রম নয়। ব্যাংকিং সার্ভিস গুলা সবই কিন্তু এখন আইটি এনাবল। তো আইটি পার্সোনেলরা এখন ব্যাংকে জয়েন করছেন আমার মতো যারা। তো এখানে আইটি সার্ভিসটা খুব জরুরি ব্যাংকে। যে কোনো ট্রানজেকশন বলেন, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, ব্রাঞ্চ টু হেড অফিস, হেড অফিস টু ব্রাঞ্চ, কানেক্টিভিটি, ট্রানজেকশন, প্রতিটা ক্ষেত্রে আইটি প্রয়োজন। তো আইটির যারা আমরা আইটিতে ছিলাম, এখনো কিন্তু আইটিতেই আছি, এর সাথে বাড়তি যোগ হয়েছে ব্যাংকিং বিভিন্ন সার্ভিস গুলা এর সাথে অ্যাড হয়েছে। তো আলটিমেটলি এটাও কিন্তু আইটি সার্ভিস অ্যালং উইথ ব্যাংকিং সার্ভিস। তো এটা শুধু যে ব্যাংকিং বলা যাবে না, শুধু আইটি তাও বলা যাবে না, এটা দুটাই এর মধ্যে আছে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেজাউল ভাই, আপনার খুব গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো শেয়ার করার জন্য। আমি ওয়াহিদ ভাইয়ের কাছে একটু চলে যাচ্ছি। ওয়াহিদ ভাই, আপনি মাল্টিন্যাশনাল ব্যাংকিং সেক্টরে রয়েছেন। মাল্টিন্যাশনাল ব্যাংকিং সেক্টর এবং লোকাল ব্যাংকিং সেক্টরের মধ্যেকার যে ডিফারেন্সেসটা, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ। বেসিক্যালি ব্যাংক, বাংলাদেশে যে ব্যাংকগুলো অপারেট করে, সেটা লোকাল হোক মাল্টিন্যাশনাল হোক, সবগুলো কিন্তু আন্ডার দ্য সুপারভিশন অ্যান্ড রেগুলেশনস অফ বাংলাদেশ ব্যাংক। কিন্তু ওই আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে দুইটা কারণে আমি হয়তোবা ডিফারেন্সটা উল্লেখ করতে পারি। প্রথমত আমি যেটা বিষয়, সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল ব্যাংকগুলো বেসিক্যালি লোকাল রেগুলেশনস এবং ওদের একটা গ্লোবাল আলাদা রেগুলেশনস থাকে, যেগুলো যেহেতু এক একটা মাল্টিন্যাশনাল ব্যাংকিং অর্গানাইজেশন মোর দেন 50-60 প্রেজেন্স ফুটপ্রিন্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ। তো তাদের কিছু গ্লোবাল পলিসি, ইউনিক পলিসি থাকে, যে পলিসির মাধ্যমে ওরা অপারেট করে, যার কারণে দেখা যায় যে আমাদের দেশে যে প্রচলিত কমপ্লায়েন্সের এবং প্রোডাক্টিভিটির ইস্যুগুলো ওদের কাছে বেশি ইফেক্টিভ, কারণ ওরা লোকাল রেগুলেশনস মেনে চলে প্লাস গ্লোবাল পলিসি ইমপ্লিমেন্টেশন করে। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে ডিফারেন্সটা একটু বাংলাদেশের ক্ষেত্রে যেটা চোখে পড়ে, যে যাদের প্রফিটেবিলিটির ক্ষেত্রে, যে গ্লোবাল মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলো যে গ্লোবাল ফুটপ্রিন্টের জন্য ওরা
ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেটে ওদের এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টাইজ থাকে, যার ফলে ওরা বিভিন্ন মার্কেটের প্রোস এন্ড কনস গুলো আইডেন্টিফাই করতে পারে এবং সেগুলো প্রপারলি এবং প্রপার প্রিসাইজ টাইমিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারে বলে তারা ইনভেস্টমেন্ট এবং অন্যান্য অপারেশনাল এবং প্রোডাক্টিভিটি ক্ষেত্রে একটা বেটার এজ ক্রিয়েট করতে পারে এবং যার ফলে এটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে মার্কেটের মধ্যে। আমার মনে হয় এই দুইটাই বেসিক ডিফারেন্স, আর অন্যান্য ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্সটাই আমি উল্লেখ করলাম আর কি। ধন্যবাদ শাহরিয়ার ভাই। থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদ ভাই। আমি রেজাউল ভাইয়ের কাছে চলে আসছি। রেজাউল ভাই, ডিফারেন্সেসটা কিরকম আপনার ট্রেডিশনাল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ। ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা পুরোটাই ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়, যেখানে ট্র্যাডিশনাল ব্যাংকিং একটু অন্য নিয়মে পরিচালিত হয়। ইসলামিক ব্যাংকিং নিয়মে শরিয়ার ভিত্তিক যেই সিস্টেমটা চলে সেটা হলো, মনে করেন যে আমরা নর্মাল একটা, আমি উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। অন্য ট্র্যাডিশনাল সিস্টেমে আমি হয়তো 1 লাখ টাকা এক ব্যাংক থেকে লোন নিব, ওনারা বলবে যে ঠিক আছে আমাকে 9% হারে তুমি ইন্টারেস্ট দিবা বছরে, ওই অনুযায়ী ইএমআইটা সেট করা হয়। ভাইরাস ইসলামী ব্যাংকের নিয়ম হলো যে ওই সময় ওই দেশে, সে বাংলাদেশে 1 লাখ টাকা যদি আমার ব্যাংক থেকে কেউ বলে আমাকে 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আমরা তো ইনভেস্ট করলে তখন দেখি যে বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে এখন 1 লাখ টাকা দিয়ে যদি বিজনেস করি, বছর শেষে আমার কিরকম প্রফিট আসতে পারে আমরা একটা প্রেডিকশন করি। সেক্ষেত্রে হয়তো মনে করেন 1 লাখ টাকা ইনভেস্ট করার পরে আমি হয়তো বছরে 10,000 15,000 টাকা প্রফিট হতে পারে। সেক্ষেত্রে ব্যাংকের আমরা একটা লভ্যাংশ ধরি, ব্যাংকের কিছু খরচ আছে, ব্যাংকের লাভ আছে, কস্ট অফ ইনভেস্টমেন্ট আছে, কস্ট অফ ফান্ড আছে, তারপরে ব্যাংকের স্প্রেড লাগবে। সবকিছু মিলে হয়তো তখন আমরা চিন্তা করি যে ঠিক আছে 15,000 টাকা যদি তোমার লাভ হয়, তাহলে তুমি 10,000 নিবা, 5,000 আমাদের দিবে, কারণ এটা একটা বিজনেস। আচ্ছা ঠিক আছে, ওই অনুযায়ী কাস্টমারের সাথে সেট হয় এবং বছর শেষে যে হিসাব করা হয় যে এক বছরে আমরা আসলে কত টাকা ইনভেস্ট করেছিলাম, কত টাকা প্রফিট হচ্ছে, এবং ওই অনুযায়ী কাস্টমারকে সাথে ওইটা আবার অ্যাডজাস্ট করা হয়। যদি প্রফিট বেশি হয় কম হয় অনুযায়ী ইএমআইটাও কিছু চেঞ্জ করা হয়। এটা হলো ইসলামী ব্যাংকিং সিস্টেম। ধন্যবাদ। থ্যাংক ইউ রেজাউল ভাই। যেটা হচ্ছে হলো, আমি একটু ওয়াহিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ওয়াহিদ ভাই, আপনি যেহেতু মাল্টিন্যাশনাল ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তো আমাদেরকে যেটা বলবেন যে মাল্টিন্যাশনাল ব্যাংকিং এ যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস রয়েছে, তারা জয়েন করবার ক্ষেত্রে বা তাদের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে তাদের ক্রাইটেরিয়া গুলো কি কি হওয়া উচিত বা কি কি থাকা উচিত, এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। বেসিক্যালি মাল্টিন্যাশনাল ব্যাংকগুলো খুব নর্মালি আমাদের ব্যাংকিং সেক্টরের মতোই অপারেট করে। এখানে ক্যারিয়ার স্টার্ট করার জন্য একদম স্পেশালি হাইলি ট্যালেন্টেড হতে হবে, একদম খুব বেশি হাইলি এডুকেশনালি কোয়ালিফাইড হতে হবে, বিষয়টা আসলে সেরকম বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন ব্যাংকিং সেক্টর কোম্পানিগুলো এখানে আসলে ওরা একজনকে রিক্রুট করার সময় যে কনসেপ্টটা কনসিডার করে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটকে ওরা নিচ্ছে তার বেসিক্যালি ক্যাপাবিলিটি এবং টেম্পারামেন্ট কতটুকু। সে যেহেতু এখানে একটু কম্পারেটিভলি বা প্রেশার কম বেশি হয়, ও কতটুকু প্রেশার ক্রিয়েট করতে পারবে, কনজিউম করতে পারবে এবং কাস্টমারকে কোন লেভেল পর্যন্ত সার্ভ করতে পারবে। তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা তাই কোন একটা ক্যারিয়ার স্টার্ট করার সময় বা ইন্টারভিউর সময় ক্যান্ডিডেটকে এটাই প্রেজেন্ট করা উচিত যে ও আসলে কোনো একটা সিচুয়েশনে কিভাবে চ্যালেঞ্জ ক্রিয়েট করেছে, কিভাবে চ্যালেঞ্জটা ও ওভারকাম করেছে, এই ধরনের সিচুয়েশন এক্সপ্লেনেশন, যাতে ওই বোর্ডে ও কনভিন্স করতে পারে যে আসলে এই স্পেসিফিক পজিশনের জন্য ও ফিট, ও কনজিউমেবল। তখন কিন্তু মাল্টিন্যাশনাল ব্যাংকে রিক্রুটমেন্টটা খুব ইজিলি হয়ে যায়। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের দেশের পার্সপেক্টিভে আমি বলবো একটা নতুন ফ্রেশার ক্যান্ডিডেটকে যারা এলিজিবল বলতে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট পড়া, সিম্পলি আমার সাজেশন হবে অ্যাপ্লাই। কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ধারণা যেটা হয় সেটা হচ্ছে আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, ব্যাংকগুলোকে অ্যাপ্লাই করতে চাই না। আমরা মনে করি যে এখানে ডাকে না, রেফারেন্স ছাড়া আসলে এখানে রিক্রুটমেন্ট হয় না। ধারণাটা, বিষয়টা আসলে অ্যাবসলিউটলি সত্যি না।
কারণ এখানে প্রত্যেকটা মাল্টিন্যাশনাল ব্যাংকিং এর ওয়েব পোর্টালে তাদের রেজিস্ট্রেশনের স্কোপ আছে। আমরা সেখানে রেজিস্ট্রেশন করলে এবং সেই পজিশন অনুযায়ী এবং ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা অবশ্যই কল করে। হ্যাঁ, একটা বিষয় সত্যি যে যেহেতু মাল্টিন্যাশনাল ব্যাংকিং গুলো বাংলাদেশে একটু লিমিটেড অপারেশন করে, লোকাল ব্যাংকের মতো ওয়াইড রেঞ্জ বা নিউজ পেপার ডিক্লারেশন দিয়ে ওরা আসলে রিক্রুটমেন্ট প্রসেস ওদিকে যায় না, কারণ এখানে প্রসেস গুলো খুব এক্সপেন্সিভ এবং অনেক বেশি হিউম্যান এফোর্টের প্রয়োজন পড়ে। তো এই জন্য ওরা ওই যে যেহেতু লিমিটেড লোক লাগে এবং ওদের ওয়েব পোর্টালের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন গুলো হয় সেখানকার মাধ্যমে ওরা রিক্রুটমেন্ট প্রসেস গুলো কমপ্লিট করে থাকে। সো ফাইনালি আমার সাজেশন হচ্ছে আপনারা অ্যাপ্লাই করেন, যারা ইয়াং এনার্জেটিক, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জয়েন করতে চান, ব্যাংকিং অর্গানাইজেশনকে জয়েন করতে চান, দেন নিজেকে প্রিপেয়ার করুন যে কনভিন্স করার জন্য বোর্ডে, অর্গানাইজেশনে কনভিন্স করার জন্য that you are capable of for the challenging situation, you are capable of the convincing the people, your customer, etc. I think this suggestion will be better for you. Thank Thank you you. so much. Thank you, Thank you Shahriz so bhai. much. Thank you so much, ওয়াহিদ ভাই, for your valuable suggestion. আমি সেম প্রশ্নটাই হলো রেজাউল ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। রেজাউল ভাই, আপনার কি মনে হয় ট্রেডিশনাল ব্যাংকিং বা লোকাল ব্যাংকিং এর ক্ষেত্রে যেই ক্যান্ডিডেটরা আছে, প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, তাদের আসলে কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত এবং তাদের কিভাবে তারা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন গুলো করবে বা নিজেদেরকে আরো ডেভেলপ করা উচিত, একটু যদি আমাদেরকে সাজেস্ট করতেন। ধন্যবাদ। ওয়াহিদ ভাই যেটা বললেন যে রিক্রুটমেন্ট প্রসেস যেরকম আমাদের প্রাইভেট লোকাল ব্যাংকগুলো তো রিক্রুটমেন্ট প্রসেস এরকমই, এখানে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনটাই চাওয়া হয়ে থাকে। প্রাইভেট ব্যাংকের সবচেয়ে বেশি মানে এন্ট্রি লেভেলের পোস্ট হলো ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। এখানে প্রত্যেকটা ব্যাংকেই প্রতি বছরই রিক্রুটমেন্ট করে থাকে, বা এক বছর বা টাইম টু টাইম করে থাকে। এখানে মেইনলি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনটাই চাওয়া হয়ে থাকে, এছাড়া স্পেশাল কোনো কিছু চাওয়া হয় না, যেহেতু ফ্রেশারদের জন্য এই পোস্টটা, স্পেশাল কিছু চাওয়া হয় না। হয়তো সাবজেক্ট কিছু স্পেসিফাই করা থাকে, বিবিএমবিএ বা কমার্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এরকম সাবজেক্ট কিছু স্পেসিফাই করা থাকে, এটাই। তো যারা ব্যাংকিং ক্যারিয়ার করতে চান তাদের জন্য ভালো সুযোগ থাকে এমটিও হিসেবে অ্যাপ্লাই করার। এবং প্রত্যেকটা ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের বলা হয়ে থাকে যে ব্যাংকের মেরুদণ্ড হলো ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, কারণ এরাই ভবিষ্যতে ব্যাংকের ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত এটা যাবে। যার জন্য এই রিক্রুটমেন্ট প্রসেসটা একদমই ইম্পার্শিয়াল হয় এবং গভর্নমেন্টের রিনাউন্ড কোনো অর্গানাইজেশন থেকেই পরীক্ষাগুলো হয়ে থাকে। বুয়েট, আইবিএ, পিআইবিএম এরকম জায়গাগুলো থেকে রিটেন পরীক্ষা, রিটেন ভাইভা থেকে কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে এখানে সিলেক্ট করা হয় এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাংক তাদেরকে রিক্রুট করে থাকে। তো রিক্রুটমেন্ট প্রসেসটা মোটামুটি এরকম, এবং যারা ব্যাংকিং ক্যারিয়ার করতে চায় তারা এইভাবেই ফলো করতে পারে। থ্যাংক ইউ রেজাউল ভাই। তবে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করবো, সেটা হলো রেজাউল ভাই যে আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড ছাড়া যারা আপনার ব্যাংকিং সেক্টরে জয়েন করতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য অ্যাকচুয়ালি করণীয়টা কি হবে বা তারা কিভাবে এক্ষেত্রে শুরুটা করবে, একটু যদি আমাদেরকে ইনফরমেশন দিতেন। নর্মালি কমার্স ব্যাকগ্রাউন্ড ছাড়া সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদেরকেও ব্যাংকে এমটি হিসেবে নেওয়া হয়ে থাকে। আর যারা মনে করেন যে আর্টসে পড়েছেন, এখন আমি ব্যাংকে যেতে চাই, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তারা ওই এখন প্রাইভেট এমবিএ করা যায়, প্রাইভেট গভর্নমেন্ট বিষয় থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমবিএটা অফার করে থাকে, তারা এমবিএ করে ফেলতে পারে। যদি মনে করে যে অন্য সাবজেক্টে, আর্টসের সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করার পরে ওনারা যদি চিন্তা করে যে আমরা ব্যাংকিং এ যেতে চাই, সেক্ষেত্রে তাদের হয়তো আরো এক বছর পড়ালেখা করতে হবে, কারণ মিনিমাম রিকোয়ারমেন্ট ছাড়া তো ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ সো মাচ রেজাউল ভাই। আমি ওয়াহিদ ভাইয়ের কাছে চলে আসছি। ওয়াহিদ ভাই, মাল্টি ন্যাশনাল সেক্টরের গ্রোথটা খুবই লিমিটেড, এটা সচরাচরই শোনা যায়। তো যেহেতু মাল্টি ন্যাশনাল সেক্টরের গ্রোথটা খুবই লিমিটেড, তো মাল্টি ন্যাশনাল ব্যাংকিং এর ক্ষেত্রে যারা জয়েন করছে বা করবে, হ্যাঁ, তাদের আসলে কতদিন পর্যন্ত বা কত সময় ধরে এই সেক্টরের সাথে আসলে থাকতে হবে যাতে তাদের ক্যারিয়ারটা ফিউচারে আরো অগ্রগতি করতে পারে। তো সেক্ষেত্রে যদি কিছু সাজেশন আমাদেরকে প্রোভাইড করতেন।
সময়ের সাথে অ্যাবসলিউটলি আপনার ধারণা কারেক্ট, এবং এই প্রসঙ্গ তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আসলে এটা হয়তো বা রিসেন্ট পাস্টে আমার যেটা মনে হচ্ছে যে এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বাংলাদেশে বিভিন্ন মাল্টিন্যাশনালে সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর লেভেলে কিন্তু আমাদের দেশের এমার্জিং লিডাররাই কিন্তু লিড করছে। স্পেসিফিক্যালি আমি উল্লেখ করতে চাই যে আপনারা হয়তো নিউজে দেখেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কিন্তু এখন অন্যান্য মাল্টিন্যাশনাল ব্যাংকের মতোই যে বাংলাদেশি বংশোদ্ভূতরাই কিন্তু আলটিমেটলি বাংলাদেশি পিপলরাই কিন্তু লিড করছে। এবং মিস্টার আবরার আনোয়ার, আবরার ভাইয়ের নাম বোধহয় আপনারা অনেকে শুনেছেন, তিনি কিন্তু বাংলাদেশি সিইও ছিলেন এবং এখন কিন্তু উনি এসবি মালয়েশিয়াতে সিইও হিসেবে জয়েন করেছেন। তো আমি বলবো যে লিমিটেড জিনিসটা আলটিমেটলি কিছুটা হলো আনলিমিটেড ওয়েতে যাচ্ছে, আই মিন গ্লোবাল এরিনাতে যাচ্ছে। কারণ হয়তোবা একটা বিষয় হতে পারে যে এই ধারণার কারণে যে মাল্টিন্যাশনাল ব্যাংকিং অর্গানাইজেশন গুলোতে আসলে মানে লেয়ার খুব কম। লেয়ার বলতে আমি বোঝাচ্ছি সিনিয়র জুনিয়রের লেয়ারটা খুব কম। এর ফলে দেখা যায় যে একটা র্যাঙ্ক থেকে আরেকটা র্যাঙ্কে প্রমোটেড হতে বেশ সময় লাগে, কারণ খুব কুইকলি প্রমোটেড হলে সেক্ষেত্রে ওই পিরামিডের মতো ছাদটা কিন্তু উপরে খুব চিকন হয়ে যায় এবং সেখানে অ্যালোকেট করা খুব কঠিন হয়ে যায়, যার ফলে অনেকে স্টাক হয়ে যায়। বাট এই যে আসার কথা হচ্ছে এটা যে আমরা এখন গ্লোবাল লেভেলে কিন্তু আমাদের ফুটপ্রিন্ট ক্রিয়েট হচ্ছে, এবং এই ধারণাটা ডেফিনেটলি নিয়ার ফিউচারে চেঞ্জ হয়ে যাবে যে বাংলাদেশে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর স্কোপ খুব লিমিটেড। আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা যেহেতু দর্শকদের উদ্দেশ্যে একটু আমি বলতে চাই যে আসলে কোন একটা অর্গানাইজেশনে, সেটা যে কোনো অর্গানাইজেশন হোক, আমি আসলে কতদিন থাকবো সেটা আসলে আমার উপরে অনেক ডিপেন্ড করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অর্গানাইজেশন গুলোতে নিজের কারণে বা অন্যান্য অনেকগুলো কারণে কিন্তু অনেকেই থাকে বা অনেকেই চলে যায়। তাই সিচুয়েশন অনুযায়ী এবং ডিমান্ড অনুযায়ী কিন্তু একজন ইন্ডিভিজুয়ালের ওই কেরিয়ার কতদিন থাকবে এবং কতদিন পরে আসলে অন্য জায়গায় শিফট করবে বা ওই ব্যাংকিং সেক্টরে থাকবে না অন্য জায়গায় শিফট করবে, সেটা ইন্ডিভিজুয়ালের উপরই ডিপেন্ড করে। অ্যাবসলিউটলি। ধন্যবাদ। Right. Thank you so much. Thank you so much, Wahid Bhai, to share your valuable experiences for our freshers and also new joinees. So তাদের জন্য definitely helpful হবে। তো ওয়াহিদ ভাই, আমি আপনার কাছে এখন যে প্রশ্নটি করব সেটা হলো যে একজন ক্যান্ডিডেট অপারেশনাল ব্যাংকিং এ বা মাল্টিন্যাশনাল ব্যাংকিং এ মাত্র জয়েন করবার পর তার কি আসলে আমাদের দেশের যেরকম ইউনিভার্সিটি গুলো বিভিন্ন ব্যাংকিং ডিগ্রি প্রোভাইড করে থাকে, বিভিন্ন ইনস্টিটিউশনস আছে ব্যাংকিং ডিপ্লোমা প্রোভাইড করে থাকে, সেগুলো কতটুকু করা উচিত এবং কি কি উপায় করতে পারে সেগুলো একটু যদি সাজেস্ট করতেন। ব্যাংকিং আসলে জয়েন করার পরে আমরা প্র্যাকটিক্যালি কাজ করার পাশাপাশি আসলে খুব বেশি থিওরিটিক্যাল নলেজ অ্যাকোয়ারেন্সের জন্য আমরা আগ্রহ অনেকটা কম থাকে। আমি পার্সোনালি মনে করি যে ব্যাংকে জয়েন করার পরে ব্যাংকিং ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যে কোনো ধরনের ডিপ্লোমা, ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম জয়েন করা, পার্টিসিপেট করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্যারিয়ার, ফর মেকিং দ্য ইমপ্রেশন টু দ্য সিনিয়র্স অ্যান্ড উইদিন দ্য অর্গানাইজেশন। তবে বাংলাদেশে আন্ডার বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি, তার সুপারভিশনে আমাদের একটা অর্গানাইজেশন আছে, এটা হয়তো আপনারা অনেকে জানেন, যে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। এটার আন্ডারে ব্যাংকিং ডিপ্লোমা প্রোভাইড করা হয়, সেটা দুটা ফেজে করা হয়, পার্ট 1 এবং পার্ট 2। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলারের মাধ্যমে রুল জারি করেছে যে ব্যাংকিং এ প্রমোশনের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমাকে প্রায়োরিটি দিতে হবে এবং কনসিডারের মধ্যে আনতে হবে। যদিও এটা আরেকটু মডিফাই করার বা আসলে এই নিয়মটা থাকবে কিনা সেই বিষয়টা বিবেচনা করা হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলো দেখা যাচ্ছে ব্যাংকিং ডিপ্লোমাকে হয়তো বেশি ফোকাস করে না, বা অনেকগুলো অর্গানাইজেশন ব্যাংকিং ডিপ্লোমা ফোকাস করে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যাংকিং ডিপ্লোমার যে এক্সটেন্সিভ সিলেবাস, যেটা কনগ্রুয়েন্ট টু দ্য প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল নলেজ, প্রত্যেকের এই ব্যাপারে একটু কনসিয়াস হওয়া উচিত। এবং আমি পার্সোনালি একটু সাজেস্ট করবো যে আপনাকে গো থ্রু করেন এবং ডেফিনেটলি এটা কমপ্লিট করেন। তাতে বাংলাদেশের ব্যাংকের যে এফোর্ট লার্নিং এর জন্য, নিজের লার্নিং এবং ডেভেলপমেন্টের জন্য, সেটা অবশ্যই কনগ্রুয়েন্ট হবে এবং কেরিয়ার জন্য ডেফিনেটলি একটা বেটার এজ ক্রিয়েট করবে বলে আমি মনে করি।
ধন্যবাদ শারিয়ার ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আমি রেজাউল ভাই আপনার কাছে চলে আসছি। রেজাউল ভাই, একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করার আগে কি সে হলো মানে অপারেশনাল ব্যাংকিং বলেন, ট্রেডিশনাল ব্যাংকিং বলেন, হোয়াট এভার ইট ইজ, আপনার সে অ্যাপ্লাই করার আগে কি তাকে এই ইউনিভার্সিটির ব্যাংকিং ডিগ্রি গুলো বা ইনস্টিটিউশনের ব্যাংকিং ডিপ্লোমা গুলো নিয়ে অ্যাপ্লাই করা উচিত, নাকি আপনি মনে করেন যে এটা পরবর্তীতে করলেও চলবে? আপনার মতামতটা যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ। শুরুতে যখন একজন ফ্রেশার ব্যাংকে অ্যাপ্লাই করবে, ওনার শুরুতেই কোনো ডিপ্লোমা বা স্পেশাল সার্টিফিকেশনের প্রয়োজন নাই। একবার যখন উনি ব্যাংকে জয়েন করবেন, ব্যাংকে জয়েন করার পরে উনি ব্যাংক থেকে ফাউন্ডেশন কোর্সটা প্রত্যেকটা ব্যাংকে করিয়ে দিবে, যার জন্য ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সটা ওনার হয়ে গেল। এরপরে ব্যাংকিং এর বিভিন্ন ডিপার্টমেন্টে, ডিভিশনে ওনাকে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় পোস্টিং হবে। ফরেন ট্রেড, জেনারেল ব্যাংকিং, এই জাতীয় ইনভেস্টমেন্ট অনেক আছে। এখন প্রতিটা ক্ষেত্রে উনি যখন যেই যেই ডিপার্টমেন্টে কাজ করবেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে কাজ করার সময় উনি বুঝবেন যে না, এটা রিলেটেড, এই কোর্সটা করলে আমার জন্য, ক্যারিয়ারের জন্য ভালো, তখন উনি ওই কোর্সটা করে ফেলতে পারেন। এটা হলো প্র্যাকটিক্যাল লাইফে যখন উনি ঢুকবেন, যখন উনি ব্যাংকে অলরেডি সার্ভিস শুরু করেছেন, তখন উনি নিজেই বুঝবেন। যদি উনার ক্যারিয়ার প্রোগ্রেস করার ইচ্ছা থাকে, তাহলে উনি নিজেই বুঝবেন যে আমি এই কোর্সটা আমার এই জবের সাথে রিলেটেড, এটা যদি করতে পারি অর্গানাইজেশনের জন্য সুবিধা, প্লাস আমার নিজের ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য সুবিধা। তো এটা হলো যে পার্সোনালি নিজেকেই বুঝতে হবে। এছাড়াও ব্যাংকিং অথরিটিও বিভিন্ন সময় অনেক কোর্স ইনস্টিটিউশন থেকেই করানো হয়, অনেক কোর্স করানো হয়। তো কেউ যদি করতে ইন্টারেস্টেড থাকে, বিভিন্ন জিনিস উনি জানতে পারবেন এবং এটার জন্য কোনো খরচও করতে হবে না। এটা একটা ভালো প্ল্যাটফর্ম। তো এটা উনি ঢুকলে উনি বিভিন্ন কোর্সের অফার থাকে, কোর্স করা যায়, এটা সুযোগ থাকে, আর আগে করার প্রয়োজন হয় না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রেজাউল ভাই আপনার ভ্যালুয়েবল ইনফরমেশনের জন্য। আশা করি আমাদের যারা নতুন ক্যান্ডিডেটরা রয়েছেন ব্যাংকিং সেক্টরের জন্য, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আমি এবার একটু ডিফারেন্ট টপিকে চলে যাই। আমার এবারে টপিকটা হলো এই কোভিড সিচুয়েশনে আপনারা ব্যাংকাররা কতখানি ভূমিকা রাখতে পেরেছেন আমাদের অর্থনীতিতে। ডেফিনেটলি আপনারা অর্থনীতিতে অবশ্যই অনেক 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 অবদান রেখেছেন, বাট এই কোভিড সিচুয়েশনে কিরকম ভাবে সেই অবদানটা রেখেছেন সেটা যদি একটু ব্যাখ্যা করতে। প্রথম প্রশ্নটি হলো ওয়াহিদ ভাইয়ের কাছে। আহ, আমি আসলে ব্যাংকের অর্থনীতির যে প্রেক্ষাপট, এটা আসলে অনেক বিভিন্ন ডাইমেনশনে ব্যাখ্যা করা যায়, অর্থনীতির প্যারামিটারের মাধ্যমে, সামাজিক প্যারামিটারের মাধ্যমে। আমি এত জটিল বিষয়ের দিকে না যাই, সিম্পলি যদি আমরা চিন্তা করি যে রিসেন্ট পাস্টে যে কোভিড সিচুয়েশনে ব্যাংকার যে আসলে ফ্রন্টলাইনার হিসেবে প্রথমেই এবং কাজ করছে এবং করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। এবং এই যে ব্যাংক খোলা রাখা না রাখা, যে যে এবং যে সংবাদের হেডলাইন, এগুলোই আসলে ইন্ডিকেট করে ব্যাংক আসলে আমাদের দেশে কি পরিমাণ অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে একটা নিভৃতে কাজ করে যাচ্ছে, হয়তো সিচুয়েশনের ক্ষেত্রে এখন সামনে চলে আসছে। তো আমি আসলে খুব প্রাউড ফিল করি একজন ব্যাংক পরিবারের সদস্য হিসেবে। এবং এই যে কোভিড সিচুয়েশনে ফ্রন্টলাইনার হিসেবে মানুষকে সেবা দেয় এবং অর্থনীতির চালিকা শক্তি কিছুটা হলেও সমুন্নত রাখার জন্য, এবং সাথে সাথে এই যে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করতে গিয়ে, মানুষের সেবা দিতে গিয়ে যে আমাদের দেশে যে অনেকগুলো ব্যাংকার কোভিড করোনার কালে প্রাণ হারিয়েছে, আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা জিনিস, এই করোনা সিচুয়েশনে আমাদের যেটা হয়েছে, আমি প্র্যাকটিক্যালি জাস্ট এইটা একটু উল্লেখ করতে চাই যে আগে আমরা ফিজিক্যালি ব্যাংকের কাছে যাইতাম, প্রতিষ্ঠানের কাছে যাইতাম ব্যাংকিং সেবা নেওয়ার জন্য। যদিও এটা সময়ের দাবি, বাট খুব দ্রুত এবং এই করোনার ফলে এবং করোনাকালীন সময়ে ব্যাংক কিন্তু আসলে ডিজিটালাইজড হয়ে কাস্টমারের কাছে চলে আসছে। ব্যাংক আগের চেয়ে অনেক বেশি আইটি বেসড, অনেক বেশি সহজ এবং অনেক বেশি সরল হয়ে কিন্তু আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে। এটা হচ্ছে একটা কোভিড সিচুয়েশনের, আমি মনে করি, সবচেয়ে বেশি পজিটিভ দিক। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে এত নেগেটিভের মধ্যে এই জিনিসটা সবচেয়ে পজিটিভ। এবং এটা খুব, এটা সময়ের দাবি। আমাদের অন্যান্য বিদেশি বা অন্যান্য উন্নত দেশে এটা অলরেডি অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমাদের এখানে হয়তো আস্তে আস্তে এগুচ্ছিল, বাট এটা প্যান্ডেমিক সিচুয়েশনটা খুব
খুব ত্বরান্বিত করেছে। এই জন্য আমি খুব আশাবাদী। এটা আপনাকে এই প্রশ্ন করার জন্য এবং আপনার মাধ্যমে এই দর্শককে জানাতে পেরে আমি নিজেকে মানে খুব সম্মানিত বোধ করছি এই ব্যাংকিং পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ রেজাজ ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ ভাই। আমি সেই প্রশ্নটি আমি রেজাউল ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। রেজাউল ভাই, আপনাদের অবদান এই প্যান্ডেমিক সিচুয়েশনে যদি একটু দয়া করে আমাদেরকে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। প্রতিটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাংকের ভূমিকা তো অপরিসীম, এটা বলার অপেক্ষা রাখে না। আর প্যান্ডেমিক সিচুয়েশনতে যে খারাপের দিকে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের মতো একটা দেশের অর্থনীতিতে ব্যাংক তার ভূমিকা কিন্তু প্রশংসনীয় ভাবে রেখে এসেছে এই প্যান্ডেমিকের মধ্যেও। কারণ এখানে সরকারি যত সাহায্যগুলো আসছে ব্যাংকের মাধ্যমে যাচ্ছে। প্যান্ডেমিকের মধ্যে অনেক প্রাইভেট অর্গানাইজেশন গুলো বন্ধ হয়ে আছে, বন্ধ রাখা হয়েছে, উপায় নাই। বাট ব্যাংক খোলা আছে, সীমিত পরিসরে হলো ব্যাংকিং চলছে, যেন কেউ কোনো দেশের জনগণ যেন ব্যাংকিং প্রয়োজন থেকে বঞ্চিত না হয়। আর ওয়াহিদ ভাইয়ের সাথে আমি এটা বলতে চাই যে এখন আমাদের মতো দেশেও এখন ডিজিটাল ব্যাংকিং এ অনেকটা এগিয়ে গেছে। এখন প্রত্যেকটা লোকের হাতে স্মার্টফোন থাকে, যার ফলে যে কোনো অ্যাপ, প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব অ্যাপ থাকে, আপনি অ্যাপ দিয়ে অনেকাংশেই কাজ করা সম্ভব। ক্যাশ উইথড্রল থেকে শুরু করে ক্যাশ ট্রান্সফার, ইএমআই দেওয়া, বিপিএস এর টাকা দেওয়া, লোনের টাকা দেওয়া, সবকিছু অ্যাপসের মাধ্যমে করা সম্ভব। তো এখন আমাদের মতো এই দেশেও এখন আমরা ব্যাংকিং সীমিত পরিসরেও কিন্তু আমরা ব্যাংকিং ঠিক মতো চালিয়ে যাচ্ছি। সীমিত পরিসরে হলেও অন্য জনগণের কেউই যেন ব্যাংক থেকে বঞ্চিত না হয়, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই সেবা আরো বেড়ে যাবে, এ ব্যাপারে আমরা আশাবাদী। থ্যাংক ইউ। আমরাও আশাবাদী যে ব্যাংকিং খাত আরো এগিয়ে যাক এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে ডিজিটাইজেশনটা আরো অগ্রগতি করুক, সেটাই আমাদের কামনা। তো যেটা হচ্ছিল, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু এই প্রোগ্রামটা হলো নতুন ক্যারিয়ার প্রসপেক্টিভ ক্যান্ডিডেটদের জন্য এবং যারা রিসেন্টলি ক্যারিয়ার স্টার্ট করেছেন তাদের জন্য, এবং আজকের টপিকটা যেহেতু ছিল ট্রেডিশনাল ব্যাংকিং, মাল্টিন্যাশনাল ব্যাংকিং এবং অপারেশনাল ব্যাংকিং, সো আমি আপনাদের কাছ থেকে কিছু মতামত নিয়ে আমাদের নতুনদের জন্য সেই মতামত নিয়ে প্রোগ্রামটি আজকে সমাপ্ত করব। একটু কাইন্ডলি যেটা আপনারা শেয়ার করবেন যে নতুনদের জন্য কোনো যদি পরামর্শ থাকে ব্যাংকিং সেক্টরে যারা জয়েন করবে, তারা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারে বা নিজেদের অ্যাপ্লিকেশনটা কিভাবে এটার জন্য প্রস্তুতি নিতে পারে। তো আমি রেজাউল ভাই আপনাকে দিয়ে শুরু করছি। ধন্যবাদ। ব্যাংকিং ক্যারিয়ার আরো অন্যান্য পেশার মতোই, এখানেও চ্যালেঞ্জ আছে, এখানেও ঝামেলা আছে, এখানেও উন্নতিও আছে, সবই আছে এখানে। তো ব্যাংকিং ক্যারিয়ার অ্যাজ এ ক্যারিয়ার পার্সোনালি আমি মনে করি বেশ চ্যালেঞ্জিং, এক্সাইটিং এবং ফিনান্সিয়ালিও প্রসপেক্টিভ, মাশাআল্লাহ। তো যারা নতুন ব্যাংকে জয়েন করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। ব্যাংকিং ক্যারিয়ারের দিক থেকে খুব ভালো একটা ক্যারিয়ার, আপনারা চুজ করতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংকেরই নিজস্ব ওয়েব পোর্টাল আছে, তারপরে বিভিন্ন রকম যে জব সাইট গুলো আছে, এখানে সার্কুলার দেওয়া হয়। নর্মালি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনটাই চাওয়া হয়ে থাকে অ্যাজ এ ফ্রেশার। আর রেজাল্ট ভালো করলে সব ক্ষেত্রেই প্রেফারেন্সটা বেশি পাওয়া যায়, এটা বলার অপেক্ষা রাখে না। আর ব্যাংকিং ক্যারিয়ারে একবার জয়েন করার পরে যখন উন্নতির ক্ষেত্রে আপনারা দেখবেন যে যেই ব্যাংকিং এর বিভিন্ন সেকশন আছে, সংশ্লিষ্ট সেকশনের যেসব ট্রেনিং গুলো আছে, কোর্স গুলো আছে, এগুলো যদি ঠিক মতো করা যায়, নিজের এফিসিয়েন্সি যদি প্রমাণ করা যায়, অনেস্ট থাকা যায়, সিনসিয়ারিটি দেখানো যায়, সেক্ষেত্রে আমার মনে হয় ক্যারিয়ারটা খুব দ্রুতই এবং স্টেডিলি উপরের দিকে যাবে। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবং অ্যাজ এ ক্যারিয়ার ব্যাংকিং ওয়ান অফ দ্য বেস্ট, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রেজাউল ভাই, আপনার ভ্যালুয়েবল মতামতের জন্য। ডেফিনেটলি আমাদের ফ্রেশাররা অনেক বেশি উপকৃত হবে এটা থেকে। তো একই প্রশ্নের সূত্র ধরে আমি ওয়াহিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ওয়াহিদ ভাই, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কি মতামত থাকবে বা আপনার কি পরামর্শ থাকবে আমাদের নতুন জয়েনিদের জন্য, যারা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গ্রো করতে চাচ্ছেন বা ডেভেলপ করতে চাচ্ছেন, তাদের জন্য কি পরামর্শ আপনি দিবেন? আমি রেজাউল ভাইয়ের সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি। উনি অলরেডি কি বলে দিয়েছেন যে আসলে আসেন। আমি শুধু একটা জিনিস বলবো যে যারা ইয়াং, এনার্জেটিক, পটেনশিয়াল, এনথুজিয়াস্টিক ক্যান্ডিডেট, যারা ক্যারিয়ারকে আসলে সিলেক্ট করতে চান,
কোনটা বেটার ক্যারিয়ার, আমি সাজেস্ট করব যে ব্যাংকিং এ ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করেন। কারণ বাংলাদেশের পরিসর ছোট হলেও ব্যাংকিং এ পার্সপেক্ট অনেক। ইন ফিউচারে কিন্তু ব্যাংক অর্থনীতিতে আরো বেশি প্রভাব বিস্তার করবে। তাই ক্যারিয়ার হিসেবে আপনারা আসুন, ব্যাংকে সিলেক্ট করুন। আপনার হয়তো বা আমি একটু করে যদি উল্লেখ করতে চাই, হয়তো বিভিন্ন নিউজ পেপার বা অন্যান্য প্রেক্ষিতে হয়তো ব্যাংকিং সেক্টর অনেক কিছু বিষয় সামনে আসে, বাট আপনারাই পারেন চেঞ্জ করতে। আপনাদের এনথুজিয়াজম, আপনাদের ট্যালেন্ট, আপনাদের ইন্ডিয়া, ইনশাআল্লাহ একদিন এই ব্যাংকিং সিস্টেম আরো বেশি পরিণত এবং আরো বেশি চেঞ্জ হবে। আমরা সেই ভালো এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায়, আপনাদের আশার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ ভাই, এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ডেফিনেটলি ফ্রেশার্স যারা আছে, যারা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গ্রো করতে চাচ্ছে, ডেভেলপ করতে চাচ্ছে, তাদের জন্য আজকে আপনাদের দুজনেরই পরামর্শ, মতামত খুবই খুবই ইফেক্টিভ হবে এবং কাজে লাগবে। তো আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের প্রোগ্রামে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে মতো প্রোগ্রামটি এখানেই শেষ হচ্ছে। দর্শকরা যারা প্রোগ্রামটি এতক্ষণ দেখেছেন তারা কাইন্ডলি লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে আপনাদের ফিডব্যাক জানাবেন, আপনাদের কোনো যদি সাজেশন থাকে সেই সাজেশন জানাবেন, এবং আমাদের অতিথি বৃন্দদের সাথে যোগাযোগ করবার ওয়েও আমরা করে দিচ্ছি, সেটাও আপনারা চাইলে করতে পারবেন ফর এনি সর্ট অফ ক্যারিয়ার অ্যাডভাইস অর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। এবং যেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টার সময় অন এভরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এন্ড অলসো ইন মাই চ্যানেল দিস প্রোগ্রাম উইল বি ব্রডকাস্টেড। তো আপনারা স্টে টিউন থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, সো দ্যাট ক্যারিয়ার টক উইথ কর্পোরেট প্র্যাকটিশনার্স আপনারা দেখতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।